এপ্রিলের নির্বাচন প্রসঙ্গে আলোচনা করতে রাজধানীর মগবাজার থেকে যোগ দিয়েছেন বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল এবং উত্তরা থেকে আমাদের সঙ্গে আছেন জাতীয় নাগরিক পার্টির যুগ্ম আহ্বায়ক সরওয়ার তুষার। আপনাদের দুজনকে স্বাগত জানাচ্ছি। আমি শুরুতে যাচ্ছি আজিজুল বারী হেলালের কাছে। বান্ডেল থাকলে প্রতি সেনমানিতে টাকা বাঁচবে। বিকাশ সেনমানি বান্ডেল কিনে জিতুন প্রতি লেনদেনে। আজিজুল বারী হেলাল, আপনার কাছে যেটা আমার প্রশ্ন, নির্বাচন নিয়ে এখন আপনারা কি করবেন? আলোচনা, আন্দোলন, না নির্বাচনের প্রস্তুতি নেবেন, কোনটি? দেখেন, আমরা তো নির্বাচনের জন্য বলেছি যে ডিসেম্বরের আগেই নির্বাচন হতে হবে এবং কেন নির্বাচন ডিসেম্বরের আগে হতে হবে তারও সমস্ত কারণ এবং আমরা বলেছি। কিন্তু সরকার যে এপ্রিল মাসে নির্বাচনটা দিল, সে এপ্রিল মাসে কি জন্য নির্বাচনটা দিতে হবে, এত সময় লাগবে কেন, সেই কারণ কিন্তু তিনি আমাদের জানালেন না। তবে এখন আমি এইসব বিষয়ে কথা বলতে চাচ্ছি না, কারণ বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার যে বক্তব্যটি পেশ করেছে যে তিনি লন্ডনে আমাদের নেতার সাথে, আমাদের চেয়ারম্যানের সাথে দেখা করবেন। তিনি গত 2 সপ্তাহ ধরে আমাদের নেতৃবৃন্দের সাথে, সিনিয়র নেতৃবৃন্দের সাথে তার টিম আলোচনা করেছে। শেষ পর্যন্ত আমরা আমাদের নেতা জি, আপনার কাছে সে প্রসঙ্গে আসছে। আমি দুটি বিষয় এর সাথে যুক্ত করতে চাই, সেই দুটির উত্তর আপনার কাছে চাইবো। যেহেতু এপ্রিলে নির্বাচনের ঘোষণা দিয়েছেন প্রধান উপদেষ্টা, আপনারা ডিসেম্বরে অনর রয়েছেন, সেক্ষেত্রে কি করছেন সেটি জানতে চাইছি এবং আলোচনার প্রসঙ্গটা আমি ফিরছি আপনার কাছে একটু পরে। শুনতে পাচ্ছেন? জি, আপনি কি আমাকে শুনতে পেয়েছেন? হ্যাঁ, আমি আপনাকে শুনতে পাচ্ছি। আমরা বলছি যে দেখেন, আমরা বলছি যে ডিসেম্বরের পরে, অর্থাৎ ডিসেম্বরের পরে রোজা রয়েছে, তারপরে প্রাকৃতিক দুর্যোগ রয়েছে, এসএসসি পরীক্ষা রয়েছে, এই সমস্ত বিষয়কে সামনে রেখে আবারও কি নির্বাচনকে শিফট করা হবে কিনা। আর একটি কথা হলো যে দেখেন, আমরা বলা হচ্ছে নির্বাচনী ব্যয় কমানোর কথা বলা হয়েছে সরকারের পক্ষ থেকে। এখন রোজার মাসে যদি নির্বাচনী প্রচারণা করেন, তাহলে কি নির্বাচনী ব্যয় কমবে? আবার প্রচন্ড গরম এবং তাপা দোহে আপনার মানুষের যে নাভিশ্বাস হবে নির্বাচনের প্রক্রিয়া অংশগ্রহণ করতে। এই জন্য আমরা বলছি যে এপ্রিল মাসে, অর্থাৎ এই প্রাকৃতিক দুর্যোগের মধ্যে নির্বাচন করার কোনো ইতিহাস বা ঐতিহ্য আমাদের নেই। আর নির্বাচনটা করবে রাজনৈতিক দলগুলো। সেক্ষেত্রে কি আপনারা আরো এই বিষয়ে আলোচনা করতে চান, নাকি আপনাদের দলীয় কোনো কর্মসূচিতে যাবেন? দলীয় কর্মসূচিতে যাওয়ার তো এখন তো আমি আপনাকে যে কথাটা বলতে আপনি থামিয়ে দিলেন, যে যেহেতু বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার হ্যাজ টেকেন অ্যান ইনিশিয়েটিভ টু টক টু আস, সো আমাদের সে আলোচনা পর্যন্ত অপেক্ষা তো করতেই হবে। আমাদের দাবি তো এখনো রয়ে গেছে যে ডিসেম্বরের মধ্যে নির্বাচন দিতে হবে। অর্থাৎ আপনারা উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের আলোচনার অপেক্ষায় রয়েছেন, সঙ্গে থাকবেন। আমি সরওয়ার তুষারের কাছে যেতে চাই। সরওয়ার তুষার, আপনার কাছে আমার যেটি প্রশ্ন, আপনাদের পরিকল্পনা কি, আপনারা কি সব বরাবরই স্থানীয় নির্বাচনের কথা বলে আসছেন, আপনারা কি স্থানীয় নির্বাচনের প্রস্তুতি নিচ্ছেন নাকি জাতীয় নির্বাচনের? জি, আপনাকে ধন্যবাদ। আমরা তো জাতীয় নির্বাচনের জন্যই প্রস্তুতি নিচ্ছি, কিন্তু আমাদের তার আগে আমরা বরাবর বলে এসেছি নির্বাচন ডিসেম্বর কিংবা এপ্রিল যখনই হোক বা জুন যখনই হোক, প্রধানত যেটা দরকার হবে নির্বাচনের আগে সংস্কারগুলোকে শেষ করতে হবে। আমরা দেখতে চাই যে কনভিনসিংলি এটা গভর্নমেন্ট সহ অন্যান্য রাজনৈতিক দলকে এটা এই ব্যাপারটা দেখাতে হবে যে আসলে নির্বাচনটা সংস্কারের পরেই হচ্ছে, মানে নির্বাচনের আগে সংস্কারের কার্যক্রমটা শেষ হচ্ছে। তার মধ্যে একটা গুরুত্বপূর্ণ সংস্কার আছে ইসি পুনর্গঠন বা ইসির যে সংস্কার, সেটা দরকার। এগুলো হয়ে যদি নির্বাচন, যে সবাই সম্মতিক্রমে যে সময়ে কথাটা এসছে প্রধান উপদেষ্টার বক্তব্যে, সেটা নিয়ে আমাদের খুব বড় আপত্তি নাই। আর জাতীয় নির্বাচনের সময় নিয়ে আপনাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনারা তো বারবার সংস্কারের কথা বলছেন এবং আপনারা স্থানীয় সরকার নির্বাচনের কথাও বারবার বলছেন। যে আমরা আমরা বারবারই বলেছি যে এখন যে ধরনের মানে শূন্যতা বিরাজ করছে স্থানীয় পর্যায়ে, এবং বিভিন্ন জরিপে উঠে এসেছে যে মানুষ মনে করছে যে এই মুহূর্তে স্থানীয় সরকার নির্বাচন হলে সেটা জাতীয় নির্বাচনের আগে একটা খুব ভালো ট্রায়াল হবে, যে আমাদের ইসি সহ জনপ্রশাসন, পুলিশ প্রশাসন। একটু যদি স্পষ্ট করতেন, এটা কি আপনাদের মন্তব্য নাকি আপনার মানুষের কথা বলছেন, কোনটি আসলে? না, এটা আমাদেরও রাজনৈতিক পজিশন, এবং আমরা মনে করি যে জনগণ এটা সমর্থন করছে। এখন এটা তো সরকারকে যাচাই করতে হবে যে জনগণ আসলে এই মুহূর্তে চাচ্ছে কিনা। আমরা বিভিন্ন যে আনঅফিসিয়াল যে জরিপ হয়েছে, পত্রপত্রিকায় যে রিপোর্ট হয়েছে, সেখানে আমরা দেখেছি মানুষ স্থানীয় সরকার নির্বাচনের কথা বলছে। আর আমরা কেন স্থানীয় সরকার নির্বাচনের কথা বলেছি সেটা তো আমরা পরিষ্কার করেছি, কিন্তু সেটা
এখন যেহেতু জাতীয় নির্বাচনের একটা টাইম ফ্রেম আমরা পেয়েছি এপ্রিলে, আগে যেটা বলা হচ্ছিল যে স্থানীয় সরকার নির্বাচন হলে জাতীয় সরকার নির্বাচনটা পিছিয়ে যেতে পারে, এখন তো টাইম ফ্রেমটা ফিক্সড। এর আগেই অন্তত, যেমন ধরুন অন্তত সিটি কর্পোরেশন নির্বাচনগুলো তো হতে পারে, মানে একটু বড় ইন্টারাপ্ট বড় করি সিটি আপনাকে, কর্পোরেশন এই যে নির্বাচনগুলো তো হতে পারে। এপ্রিল নিয়ে আসলে বারবার প্রশ্ন তুলছেন বিএনপি এবং অন্যান্য দলের ক্ষেত্রে আসলে প্রশ্ন এসছে, আপনাদের কি মন্তব্য? না দেখুন, এই যে ডিসেম্বর না এপ্রিল, আমরা মনে করি এটা একটা গৌণ তর্ক যেটাকে আসলে বড় করে তোলা হচ্ছে। তার চেয়ে গুরুত্বপূর্ণ ব্যাপার হচ্ছে যে সংস্কার, কি কি সংস্কার হবে এবং কিভাবে হবে, জুলাই সনদটা হতে হবে, এবং জুলাই সনদটা যেন 90-এর যে জি, 3 জোটের রূপরেখার যে পরিণতি সেরকম যেন না হয়, সেই জিনিসগুলো নিশ্চয়তাটা বেশি দরকার। সেটা না করে আমরা মনোযোগটা অন্যদিকে দিচ্ছি। আচ্ছা, আপনার কাছে পরে ফিরছি, স্যার ওর সঙ্গে থাকবেন। আমি আসলে এখন আজিজুল বাড়ি হেলারের কাছে ফিরতে চাই। আপনার কাছে যে প্রসঙ্গে জানতে চাইছিলাম, শুক্রবার প্রধান উপদেষ্টার সঙ্গে তারেক রহমানের সাক্ষাতে রাজনৈতিক সংকট দূর হবে বলে মনে করছেন কিনা আপনার? অর্থাৎ যেটি বলছিলেন যে আলোচনায় কি আসলে সমাধান হবে? এটা অর্থাৎ দেখেন একটা আপনাদের দাবি তো গ্রেট ডিসেম্বরে, ইভেন্ট। আর উনি তো ডেট ঘোষণা করেছেন এপ্রিলে। এই সমস্ত তর্ক বিতর্ক যাই হোক, বাংলাদেশে আগামী শুক্রবারে যে গ্রেট ইভেন্টটা অনুষ্ঠিত হতে যাচ্ছে, যে আপনার আমাদের যে 24-এর যে গণ অভ্যুত্থান, সেই গণ অভ্যুত্থানে 17 বছরের যে পটভূমি ছিল, সেখানে সেই সেই 17 বছরের পটভূমিকায় তারেক রহমানের উত্থান, এবং আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের যখন আপনার উপসংহার টানা হলো, তখনও তারেক রহমানের এই আমাদের এই যে ছাত্র নেতারা যারা আছে কথা বলছেন, তাদের সাথে সমন্বয় করেই এই গণ অভ্যুত্থানটা সম্পন্ন হলো, অর্থাৎ সাকসেসফুল হলো। সেই গণ অভ্যুত্থানের এক নেতার সাথে, যিনি বাংলাদেশের পুরো মানুষকে এই ফ্যাসিবাদের বিরুদ্ধে ঐক্যবদ্ধ করেছেন, তার ডাকে মানুষ সাড়া দিয়েছে, তিনি এমন একজন ব্যক্তির সাথে আমাদের বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, তার একটা শুভ বুদ্ধির উদয় হয়েছে, যে আমরা যখন বলেছি ডিসেম্বরে হবে, এই তিনি এই বললেন প্রসঙ্গে একটু এপ্রিলে আপনাকে হবে। ইন্টারাপ্ট করছি, এখন একটু তিনি, জানতে চাই যে বৈঠকের বিষয়টি আসলে কোন পক্ষ থেকে আসলে প্রস্তাব করা হয়েছে? এটা হলো, আপনি আমি তো বলছিলেন যে আপনাকে নেতা কর্মীদের সাথে তিনি যোগাযোগ করেছেন। প্রথমে বলেছি যে আমাদের বর্তমান ইন্টারিম গভর্নমেন্ট গত 2 সপ্তাহ যাবত আমাদের সাথে বিভিন্নভাবে যোগাযোগ করেছে। আমাদের দলও রাজনৈতিকভাবে আমরা এগুলো বৈঠকও করেছি যে আসলে ইন্টারিম গভর্নমেন্টের সাথে কথা বলতে হবে, কারণ আমরা ডিসেম্বর বলেছি, তারা এপ্রিল বলছে, এবং তারা ইনভাইট করেছে আমাদেরকে এই মিটিংটা করবার জন্য। তাদের থেকে যে ইনিশিয়েটিভ, এই ইনিশিয়েটিভটাকে আমরা কংগ্রাচুলেট করি, মানে যে আপনারা একটা গুড সেটিকে স্বাগত ইনিশিয়েটিভ। জানিয়েছেন? জি, এবং বুঝতে। হ্যাঁ, এবং এই ইনিশিয়েটিভটিকে কংগ্রাচুলেট করি এই জন্য যে বর্তমান যে ইন্টারিম গভর্নমেন্ট, আগামী দিনের যে সরকার হবে, অর্থাৎ একটা ফিউচার প্রাইম মিনিস্টারের সাথে বর্তমান প্রাইম মিনিস্টারের বৈঠক, এই বৈঠকে কিন্তু জি, অনেক কিছু বুঝতে ফয়সালা পেরেছি হয়ে যাবে। আপনারা অর্থাৎ আমাদের বিষয়টিকে এই তর্ক ইতিবাচকভাবে বিতর্ক নিয়েছেন থেকে এবং আলোচনার পক্ষে আপনাদের মত। সঙ্গে অনেক থাকবেন। কিছু। আজিজুল বাড়ি হেলার ফিরছি আপনার কাছে, আমি একটু সারোয়ার তুষার কাছে যেতে চাই। তারেক রহমান এবং প্রধান উপদেষ্টার বৈঠক নিয়ে আপনাদের কি আসলে চিন্তা ভাবনা বা কি ভাবছেন আপনারা? প্রধান উপদেষ্টা লন্ডন সফর করছেন এবং সেখানে প্রধান উপদেষ্টা জনাব তারেক রহমানকে সাক্ষাৎ দেবেন। তিনি যেহেতু যাচ্ছেন, তার অনেকগুলো কর্মসূচির মধ্যে এটা একটা কর্মসূচি যে তিনি জনাব তারেক রহমানকে সাক্ষাৎ দেবেন। তো এইটাকে আমরা অবশ্যই ইতিবাচক ভাবে দেখি, যে কারণ হচ্ছে রাজনীতিতে সবসময় কথাবার্তা থাকতে হয়, এবং যেহেতু বিএনপি বাংলাদেশের সবচেয়ে বড় দল, এবং এই মুহূর্তে সংস্কার, নির্বাচন ইত্যাদি নিয়ে যে ধরনের রাজনৈতিক তর্ক বিতর্ক চলমান, সেখানে বিএনপির একটা সুনির্দিষ্ট পজিশন আমরা দেখতে পাই। সেখানে আমাদের সাথে তাদের হয়তো একটা ভিন্নতা আছে, কিন্তু তাদের একটা পজিশন আছে, ফলে তাদের সাথে সরকারের কথাবার্তা হওয়াটা জরুরি। এবং সেখানে বিএনপির প্রধান, যিনি এই মুহূর্তে যিনি ভারপ্রাপ্ত প্রধান, তিনি প্রধান উপদেষ্টার সাথে দেখা করবেন, এটা বাংলাদেশের জন্য অবশ্যই একটা ভালো ঘটনা। নিশ্চয়ই। আপনারা বলছেন যে বিএনপির সঙ্গে আপনাদের একটা দ্বিমত রয়েছে, এই এই যে দ্বিমত বা দূরত্ব, সেটি ঘোচানোর পরিকল্পনা আপনাদের রয়েছে কিনা? না, রাজনীতিতে দ্বিমত থাকাটা খুব অস্বাভাবিক কিছু না। আর আমরা রাজনীতিতে যেমন সহযোগিতা থাকবে, পারস্পরিক আদান প্রদান থাকবে, তেমন দ্বিমত থাকাটাও স্বাভাবিক। কিন্তু সেটা দুই পক্ষকেই যেটা খেয়াল রাখতে হবে, সেই এই দ্বিমত যেন কখনো রাজনৈতিক সংঘাতে পরিণত না হয়, যেটা আমরা এর ইতিপূর্বে বাংলাদেশের রাজনৈতিক কালচারের মধ্যে দেখেছি। আমাদের কথাবার্তা হচ্ছে বিভিন্ন ভাবে, আমরা জাতীয় ঐক্যমত্য কমিশনে দুই দলই ওখানে উপস্থিত থাকে। এর বাইরেও দুই দলের প্রয়োজন পড়লে আনুষ্ঠানিকভাবে কথাবার্তা হবে। কিন্তু এই পর্যায়ে আমরা আমাদের রাজনৈতিক বক্তব্য তুলে ধরছি, বিএনপিও তার রাজনৈতিক বক্তব্য তুলে ধরছে। আমরা আশা করছি বা আমাদের মনে হয় যে উভয় দলই দুই দলের পজিশনগুলো সম্পর্কে
যাচাই কিন্তু বাছাই আমরা করছি। বিএনপির পক্ষ থেকে তো সবসময় দেখছি যে তারা একটি জায়গায় অনড় আছেন, ডিসেম্বরের কথা বলছেন এবং এপ্রিলের সমস্যাগুলো তারা তুলে ধরছেন যে কি কি সমস্যা হতে পারে এপ্রিলে। সে বিষয়ে আপনাদের মন্তব্য কি? না, আমরাও সংস্কার ছাড়া নির্বাচন হলে কি কি সমস্যা হতে পারে সেটা কিন্তু তুলে ধরছি, এবং আমরা মনে করছি যে যারাই বাংলাদেশে আগামীতে সরকার হবে এই নির্বাচনের পরে, সংস্কার ছাড়া নির্বাচনে গেলে কিন্তু তাদেরই সমস্যা হবে। মানে তারাই একটা ওই একই পুরনো রাষ্ট্র কাঠামোর মধ্যে যখন সরকার পরিচালনা করতে যাবে তারা অনেকগুলো সমস্যার মধ্যে পড়বে, সেটা যে দলই হোক। এ কারণে আমরা আমাদের পজিশনটা খুব পরিষ্কারভাবে ব্যক্ত করে আসছি বারবার, যে আপনার নির্বাচনটা যখনই হোক, ডিসেম্বরে কি জুনে কি এপ্রিলে, তার আগে সংস্কারগুলো হতে হবে। এবং এই সংস্কারের যে জুলাই সনদ, যেটা এত রক্তপাতের পরে আমরা তৈরি করছি, জি সেটা যেন 90-এর ওই 3 জোটের রূপরেখার মতো না হয়। জি, স্যার হতাশার সঙ্গে থাকবেন। আমি আজিজুল বাড়ি হেলালের কাছে যাচ্ছি। আপনি শুনছিলেন যে সংস্কারের প্রসঙ্গে তিনি বলেছেন, এই প্রসঙ্গে আপনার মন্তব্য কি? দেখেন, সংস্কারের বিষয়ে বিএনপি আপনার সেই 2008 সাল, 10 সাল, 12 সাল, 15 সাল থেকে ক্রমাগত আমরাই সংস্কারের কথা বলছি। আজকে এই মুক্ত যুগে আপনারা যে সংস্কারের কথা বলছেন, আমাদের 31 দফার সাথে আপনাদের সংস্কার প্রস্তাবের কোনো পার্থক্য না, একই রকম সব। কিন্তু আমরা গভীর দুঃখের সাথে লক্ষ্য করছি বর্তমান সরকার মুখে যতই বলছে সংস্কারের কথা, দৃশ্যমান কোনো সংস্কার করেনি। এবং জুলাই চার্টারের কথা তুষার যেটা বললো, যেখানে জুলাই চার্টারকে কিন্তু রিজর্ভটা বিএনপি করলো, বিএনপি তার একটা সুন্দর সমাধান দিল যে আমরা সমস্ত রাজনৈতিক দল যে সমস্ত বিষয়ে সংস্কার প্রস্তাবে ঐক্যমত হবো, সেটা হবে জুলাই চার্টার। সেই জুলাই চার্টারকে আবার ডক্টর ইউনূস সরকার গত 3 দিন আগে বৈঠকে বললেন যে এই জুলাই চার্টারকে আরো সমৃদ্ধ করা যায় কিনা। এসব বিষয়ে তো আমাদের মধ্যে কোনো দ্বিমত নেই। এই সংস্কার তো আমরাই সবার আগে বলছি সংস্কার। আর তুষার আরেকটা কথা বলছে যে 90-এর 3 জোটের রূপরেখার মতো যেন এটা জবনিকাপাত না হয়। আসলে তুষারকে জানতে হবে 90-এর 3 জোটের যে রূপরেখা ছিল তার কিন্তু সবগুলো না বাস্তবায়ন হলেও অধিকাংশ বাস্তবায়ন হয়েছিল। এবং 3 জোটের রূপরেখাটা কি ছিল আমি এখন বলতে গেলে অনেক সময় লাগবে। যে দেখো যে এরশাদ পদত্যাগ করে উপরাষ্ট্রপতি মওদুদকে ক্ষমতা দিবে, মওদুদ দিবে হলো আপনার প্রধান বিচারপতিকে, আবার প্রধান বিচারপতি নির্বাচন শেষে তার নিজের দলে ফিরে যাবে। এইটা ছিল। আর ছিল রেডিও এবং টেলিভিশনের স্বায়ত্তশাসন। এই ছাড়া 3 জোটের রূপরেখা, অর্থাৎ এই 3 জি, জোটের আজিজুল বাড়ি রূপরেখার হেলাল, বাইরে আসলে গিয়ে পুরোটা বিএনপি শুনতে পারলে কিন্তু আমাদের জন্য ভালো পার্লামেন্টে হতো। আমাদের হাতের সময় অনেক এটা কম। মানুষকে আপনাদের দুজনকেই ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হয়ে বেশি কথা বলবার জন্য।